সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের সঙ্গে আছি আমি ডাক্তার মোনা তাহসিন। আজ আমরা কথা বলবো ডেঙ্গু চিকিৎসা ও তার প্রতিরোধ নিয়ে। এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকে অতিথির সাথে। ডাক্তার এ.কে.এম. আমিনুল হক 1956 সালের জানুয়ারি মাসে ময়মনসিংহ জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর FCPS ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত। স্যার, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত আমাদের আজকে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, ডেঙ্গু জ্বর এবং তার যে কমপ্লিকেশনসগুলো আছে, তো স্যার জানাবেন ডেঙ্গু জ্বর এটি কিভাবে হয়? আমাদের দেশে ডেঙ্গি প্রত্যেক বছরই কিন্তু আসে এবং 2001 থেকে শুরু হয়ে প্রত্যেক বছর আস্তে আস্তে এটা অনেক বৃদ্ধি পেয়েছে। আসলে এই বৃষ্টির সিজনে যখন বিভিন্ন জায়গাতে পরিষ্কার পানি জমে, সেই পানিতেই কিন্তু এই যে মশাবাহিত অসুখ, এটা সেই মশার বিস্তার লাভ ঘটে। এজিস ইজিপ্টি মশার নাম, ফিমেল মস্কিটো। এটা মানুষকে কামড় দিলে মশাটা যদি ইনফেক্টেড থাকে তাহলে সে সংক্রমিত হয় এবং আমার শুরুতেই হয়তো সিমটম আসে না, 7 দিন অথবা 14 দিন, 1-2 সপ্তাহ লাগে, তারপর থেকেই তার উপসর্গ আসতে থাকে। স্যার, বর্ষার সিজনের সাথে এবং ফ্রেশ ওয়াটারের সাথে কেন এটি বলা হচ্ছে? তো সারা বছর না হয়ে কেন বর্ষার সিজনে এগুলো প্রাদুর্ভাবটা বেশি? না, এটা এই মশাগুলি তো ফ্রেশ পানিতে, পরিষ্কার পানিতে তারা বংশ বিস্তার করে। আচ্ছা। তো আমাদের যে ড্রেন, এগুলি বেশিরভাগ ক্ষেত্রে পানি পরিষ্কার থাকে না। আচ্ছা। ময়লা আবর্জনা দিয়ে ভর্তি থাকে, এই জন্য এই সমস্ত পানিতে তারা বংশ বিস্তার করতে পারে না। কিন্তু যখন বৃষ্টি হয় তখন কিন্তু অনেক জায়গাতে পরিষ্কার পানি জমে, বিল্ডিংয়ের ছাদে কিংবা কোনো চৌবাচ্চাতে, কোনো বালতি, কোনো ফুলের টব, বাসার আশপাশে নানান কিছুতে, ডাবের খোসা কিংবা কোনো একটা পট, পরিত্যক্ত যে কোনো পট, এইগুলিতে, টায়ারে, এই পরিষ্কার পানির মধ্যেই তারা বংশ বিস্তার করে। এই জন্য দেখা যায় যে বৃষ্টির পরপরই এই ডেঙ্গি রোগের প্রভাব বৃদ্ধি পায়। স্যার, আমরা জানি নর্মালি যে কোনো ধরনের মশা এগুলো সন্ধ্যার আগ দিয়ে হয়তো এর প্রাদুর্ভাবটা দেখা যায় বা আমাদের বসবাসের জায়গায় তারা চলে আসে। তো এক্ষেত্রে কি দিনের কোন অংশের কথার দিকে আপনি বেশি গুরুত্ব দিতে চাইবেন? ডেঙ্গি মশা আসলে দিনের বেলায় কামড় দেয় বেশি, বিশেষ করে সকালবেলায়। আচ্ছা। সকালবেলায় তারা আক্রমণ করে বেশি, এবং যেহেতু এটা পরিষ্কার পানির মশা, এটা তো বাসার আশপাশেই থাকে, এবং সাবধানতা অবলম্বন না করলে যে কোনো সময়, অনেক সময় আমরা রুগীকে বলি যে মশারি টানান কিনা, বলে স্যার মশা নাই, মশারি টানাই না। কিন্তু মশা তো একটা কামড় দিলেই আক্রান্ত হইতে পারে, আর যে মশা অনেকগুলি কামড় দিতে হবে তা কিন্তু না। মশা কামড় দেবার কত দিনের মধ্যে উপসর্গ আসতে পারে এবং সেই উপসর্গগুলো কি ধরনের হয়ে থাকে? ইউজুয়ালি 1 থেকে 2 সপ্তাহ তার ইনকিউবেশন পিরিয়ড, সুপ্তাবস্থা। তবে অনেক সময় 2-3 দিন থেকে 7 দিনের মধ্যেও তারপর উপসর্গ চলে আসতে পারে। উপসর্গগুলির মধ্যে প্রথম আসে হাই ফিভার, মানে তার জ্বরটা খুব বেশি থাকবে, আর সাথে মাথা ব্যথা, সারা শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, পিঠে কোমরে ব্যথা, চোখে ব্যথা, ইভিন তার বমি বমি ভাব, অনেক ক্ষেত্রে ডায়রিয়াও হতে পারে। তো এই ফিচারগুলি আস্তে আস্তে খুব অল্প সময়ের মধ্যে চলে আসবে। স্যার, সিভিয়ার ডেঙ্গু সেটি তারা কিভাবে বুঝতে পারবে এবং কখন বাসায় থাকবে এবং কতক্ষণের মধ্যে কিভাবে হসপিটালে আসতে হবে? আসলে ডেঙ্গি কিন্তু বেশিরভাগ এমনিতেই অল্প সর্দি জ্বরের মতো তারা ভালো হয়ে যায়। 80% বেশিরভাগ ক্ষেত্রেই অল্প সংক্রমণ হয় এবং ভালো হয়ে যায়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তীব্রতা দেখা দেয়। এখন রোগীর পক্ষে বোঝা প্রথম দিকে একটু কঠিন, কিন্তু যখন এটা তীব্রতা বাড়ে তখন কিন্তু বুঝতে পারবে ওখানে তার জ্বরটা তো অনেক বেশি। আরেকটু সমস্যা হয় যে জ্বরটা কমার পরেই কিন্তু তার এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলি দেখা দিতে থাকে। তো এই জন্য জ্বর যখন বেশি থাকে রোগীরা আশা করে যে তখনই খারাপ কিছু হলে হবে, কিন্তু আসলে হয় জ্বর চলে যাওয়ার পর তাদের বুঝতে একটু সমস্যা হয়। তবে যদি দেখা যায় যে শরীর অতিরিক্ত দুর্বল হয়ে গেছে, তার
পালস বিপি তো তাদের মাপার কথা না, কিন্তু অতিরিক্ত দুর্বল যদি প্রেশার কমে যায় এটা একটা হতে পারে, কিংবা কোনো ব্লিডিং, যেরকম চোখ, নাক, মুখ, ইভিন প্রস্রাব পায়খানার সাথে তার ব্লিডিং হতে পারে, অথবা শরীরের বিভিন্ন জায়গাতে র্যাশ আসতে পারে। তো এরকম যদি ব্লিডিংয়ের কোনো চিহ্ন থাকে, অথবা তার বমি, ডায়রিয়া এই ধরনের কোনো ফিচার থাকে, অথবা সে যদি বুঝতে পারে তার অতিরিক্ত দুর্বলতা দেখা দিচ্ছে, সেই ক্ষেত্রে তার হাসপাতালে ডাক্তারের পরামর্শে চিকিৎসা নেওয়া ভালো, বাসায় থাকা ঠিক হবে না। ডেঙ্গু ডায়াগনোজ হওয়াটা কি এখন জরুরি কিনা? কারণ আমরা নর্মালি ভাইরাল ফিভারে কিন্তু আগে বলতাম যে 7 দিন অপেক্ষা করুন এবং দেখুন কি অবস্থা হয়, ভালো হয় কিনা। তো এক্ষেত্রে আপনি কি বলবেন, কখন সচেতন হতে হবে? এই ডেঙ্গি জ্বরটা কিন্তু আমাদের জনগণের মধ্যে একটা প্যানিক সৃষ্টি করে। মানে যে গার্জিয়ান থাকে তারা তো দুশ্চিন্তাগ্রস্ত থাকে। এই জন্য আমি মনে করি যে ডায়াগনোসিস করাই ভালো, এবং ডায়াগনোসিস কিন্তু এখন 1 থেকে 3 দিনের মধ্যেই করা যায়। এখানে ডেঙ্গি অ্যান্টিজেন এটা রক্তের মধ্যে ডিটেক্ট করা যায়। আবার যদি 3 দিনের পরে আসে, 5 দিনের দিনে আসলো, তখন আর ডেঙ্গি অ্যান্টিজেন পাওয়া যায় না, তখন অ্যান্টিবডি করতে হয়। তবে আমরা সিম্পল সিবিসি যেটাকে বলে, সিবিসি করলে আমরা অনেকটা বুঝতে পারি, কারণ এখানে টোটাল কাউন্ট এটা কমে যায়, আর হলো প্লেটলেট কমে যায়। তো এরকম 2টা এলিমেন্ট যদি কমে, বাইসাইটোপেনিয়া বলে, তখন আমরা মনে করি যে এটা ডেঙ্গি হতে পারে। স্যার, বাসায় যিনি থাকবেন তাদের খাদ্যাভ্যাস কেমন হবে, কি ধরনের ঔষধ তারা গ্রহণ করতে পারবেন এবং পারবেন না, এই ধরনের কোনো উপদেশ আছে কিনা? প্রাথমিক অবস্থায় বাসায় থাকতে পারে, স্পেসিফিক কোনো ড্রাগ নেই, এটা সিমটোমেটিক, যেরকম জ্বরের ওষুধ প্যারাসিটামল দিলেই হবে। আর একটা হলো যে এই জ্বরে অনেক সময় রক্তনালীর ভিতর থেকে যে জলীয় পদার্থ এটা রক্তনালীর বাইরে চলে আসে, তো সেই ক্ষেত্রে তার রক্তে যে পানির পরিমাণ সেটা কমে যাবে। এই জন্য তার বাসায় থাকলে তাকে আমরা ওআরএস বলি, স্যালাইন খাওয়ার জন্য বলি। তাহলে সে মানে সিমটোমেটিক যেটা, তার চিহ্ন অনুযায়ী, উপসর্গ অনুযায়ী ওষুধ খাবে আর স্যালাইন খাবে। এটা দিয়ে সে প্রাথমিক অবস্থায় বাসায় থাকতে পারে। কিন্তু যখন খারাপের দিকে যাবে তখন তো তাকে হসপিটালে সাহায্য নিতে হবে। স্যার, যে রক্তপাত হওয়ার সম্ভাবনা থেকে যায় যদি সিভিয়ার ডেঙ্গুর দিকে যেতে পারে, তো সিভিয়ার ডেঙ্গু থেকেও কি এর কমপ্লিকেশন, খারাপ কোনো কমপ্লিকেশন আছে কিনা, বা সেক্ষেত্রে কি হয়? কমপ্লিকেশন আছে। আমরা ইউজুয়ালি প্লেটলেটটা ফলো আপে রাখি। প্লেটলেট কিন্তু 10,000 পর্যন্ত একটা রোগী টলারেট করতে পারে। আচ্ছা, 10,000 পর্যন্ত সে সুস্থই থাকবে। কিন্তু যদি অন্যান্য উপসর্গের সাথে এসে পড়ে, যেরকম ব্লিডিং, তাহলে কিন্তু আমরা অতদিন অপেক্ষা করি না। কিংবা শক সিনড্রোম যেটাকে বলে, প্রেশার কমে গেছে, তার পালস বেড়ে গেছে, কিংবা তার ফ্লুইড লসের অন্যান্য সিমটম আছে, শ্বাসকষ্ট হচ্ছে, পেটে পানি চলে আসছে, এই কমপ্লিকেশন যদি দেখা দেয়, তখন আমরা বলি এটা সিভিয়ার ডেঙ্গু, এবং তার অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা নিতে গেলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। বাসায় রেখে এটা সম্ভব না। অর্থাৎ এটি শক পর্যন্ত হয়ে যেতে পারে এবং লাইফ থ্রেটেনিং। আচ্ছা, হসপিটালে কি ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় রোগীকে? হসপিটালে কিন্তু অনেক সুযোগ সুবিধা, যেহেতু প্রত্যেক দিন কিংবা আমরা সকাল বিকাল মনিটর করতে পারি যে তার প্লেটলেটটা আস্তে আস্তে কমতেছে কিনা, তার প্রেশারটা কি, তার পালসটা কি। আমরা ইচ্ছা করলে 2 ঘন্টা পর পর কিংবা ঘন্টায় ঘন্টায় এটা আমরা চেক করতে পারি। আরেকটা হলো সে তার যখন ফ্লুইডটা কমে যাবে, প্রেশার কমতে থাকবে, তখন আমরা ফ্লুইডটা রিপ্লেসমেন্ট করব নর্মাল স্যালাইন দিয়ে। আর যদি প্লেটলেটও কম, তার ব্লিডিং শুরু হয়ে গেছে, অনেক সময় মেয়েদের হয়, তাদের মিন্স অবস্থায় তার ডেঙ্গু হয়ে গেছে, তখন দেখা যায় তার অনেক ব্লিডিং হয়। সেই ক্ষেত্রে আমরা তখন আইদার প্লেটলেট রিপ্লেসমেন্ট করি যাতে ব্লিডিংটা বন্ধ হয়, অথবা অনেক সময় তার ব্লাডও লাগতে পারে। এই জন্যই তার হাসপাতালের চিকিৎসাটা জরুরি। আচ্ছা, অনেকে বিভিন্ন ধরনের হোম রেমেডি চেষ্টা করে থাকেন, এবং একসময় সয়লাভ হয়েছিল যে হয়তো পেঁপে পাতার রস বা এই ধরনের ভেষজ ঔষধের দিকে তারা ঝুঁকে থাকেন, এবং বিভিন্ন ধরনের হোমিওপ্যাথির দিকে ঝুঁকে থাকেন। তো এটি কি লাইফ এন্ডেঞ্জার করতে পারে কিনা? আসলে মানুষ যখন বিপদে পড়ে তখন কিন্তু একটু দিশাহারা হয়ে যায়। এখন সে ডেঙ্গি জ্বর, তার ভয় হচ্ছে, প্লেটলেট কমে যাচ্ছে, অনেকে অনেক ধরনের অ্যাডভাইস দেয়, আত্মীয় স্বজন আছে, বন্ধু বান্ধব আছে, প্লেটলেট কমলে ব্লিডিং হতে পারে, এই হতে পারে, তখন সে প্লেটটা বাড়ানোর জন্যে ব্যতিব্যস্ত হয়ে যায়।
সেই ক্ষেত্রে তারা ওই যে বিভিন্ন ধরনের ভেষজ ওষুধ খায়, খেতেও পারে, কিন্তু এগুলি আসলে এভিডেন্স বেসড না যে এই পেঁপে কিংবা পাতা এগুলি খেলে যে তার প্লেটলেট বাড়ে, এই ধরনের কোনো গবেষণা নেই আসলে। স্যার, যাদের কোমরবিডিটিস আছে, যারা আগে থেকেই বিভিন্ন ধরনের হার্ট ডিজিজ কিংবা কিডনি রোগে আক্রান্ত, ডায়াবেটিস, হাইপারটেনশন আছে, তারা তো অনেক সময় দীর্ঘমেয়াদী কিছু চিকিৎসা বা মেডিকেশন তাদেরকে নিতে হয়। তো সেক্ষেত্রে কি কোনো ধরনের বলা আছে কিনা বা উপদেশ আপনি দিতে চাইবেন কিনা? ডেঙ্গি কার হবে কার হবে না এটা তো ঠিক নেই, যেহেতু এটা মশার কামড়ে হয়, সব ধরনের লোকেরই হইতে পারে। এবং কোমরবিডিটি থাকলে আমাদের আরও বেশি সাবধান হইতে হবে। যেরকম ডায়াবেটিস, প্রেশার রোগীরা কিন্তু অ্যান্টিপ্লেটলেট ড্রাগ বলি আমরা, ইকোস্প্রিন, ক্লোভিড্রগ্রল, এই সমস্ত ড্রাগ কিন্তু তারা সারা বছর যাবৎ খায়। এরা কিন্তু ব্লাডকে তরল করে, তরল রাখে যাতে জমাট না বাঁধতে পারে। আবার ডেঙ্গিতে আবার প্লেটলেট কমে যায়। তো ডেঙ্গিতে কোনো ব্লিডিং হইলে তখন প্লেটলেটের অভাবে এটা এমনি বন্ধ হয় না, আর যদি রক্ত তরল থাকে তখন ব্লিডিং আরও বেশি হবে। তো সেই জন্য আমরা যাদের অ্যান্টিপ্লেটলেট খাওয়ার অভ্যাস আছে এবং যদি আমরা দেখি যে প্লেটলেট অনেক কমছে এবং তার র্যাশ কিংবা ব্লিডিংয়ের সম্ভাবনা আছে, তাহলে আমরা সাময়িকভাবে এটা স্থগিত রাখি। আচ্ছা, যে প্লেটলেটটা যখন আবার রিকভারি হবে এবং এটা লাখের উপরে চলে যাবে, তখন তারা আবার শুরু করতে পারবে। স্যার, কিভাবে আমরা এটিকে প্রতিরোধ করতে পারি? প্রতিরোধটা আসলে সরকার এবং জনগণ সবার মিলিত সহযোগিতা লাগবে। কারণ হলো এখানে ইন্ডেক্স যে রুগী তাকেও কিন্তু সচেতন হতে হবে। কারণ এই রুগীকে যদি একটা নর্মাল এডিস এজিপ্টি কামড় দেয়, তখন কিন্তু মশার ভিতরে জীবাণুটা ঢুকে গেল, এবং ওই মশা যখন একজন সুস্থ মানুষকে কামড় দেবে তখন সে অসুস্থ হয়ে যাবে। রুগীটাকে আবার সেইভাবে রাখতে হবে। আচ্ছা, রুগী যতদিন পর্যন্ত সংক্রমিত কিংবা সংক্রমণ করার ক্ষমতা থাকবে ততদিন তাকে মশার ভিতরে রাখতে হবে, মশারি, এবং তাকে আইসোলেট রাখতে হবে যাতে বাসার অন্য ছেলে মেয়েরা কিংবা তার সংস্পর্শে না আসে। কিন্তু আমাদের দেশে এটা একটু কঠিন। আমাদের দেশে দেখা যায় যে ছেলে মেয়ের অসুখ হলে ভাই বোন বাবা মা ওরা আরো বেশি মাথার কাছে গিয়ে বসে। এটা একটা সমস্যা, এটা সচেতন হতে হবে রুগী এবং পরিবারের অন্যদেরকে। আর একটা হলো মশা। মশা যেহেতু পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে, আমাদের পরিষ্কার পানি যাতে জমতে না পারে, সেটা এখন আমার বাসায় বালতি আছে, ফুলের টব আছে, এটা তো আর মিউনিসিপ্যালিটি পরিষ্কার করে দিবে না, এটা আমার নিজের পরিষ্কার করতে হবে। এবং বাসার আশপাশে যদি ওয়াল দেওয়া বাসা থাকে তাহলে বিভিন্ন জায়গাটা নিজের ক্লিন করতে হবে। আর হলো যে মিউনিসিপ্যালিটির কিছু করতে হবে, রাস্তার আশপাশ যে জায়গাগুলি সেগুলি তো সরকারের দায়িত্ব। এই জন্য সম্মিলিতভাবে সবাই মিলে মিশে যদি উদ্যোগ নেয় তখন এটাকে কন্ট্রোলে আনা যাবে, তাছাড়া একটু ডিফিকাল্ট। স্যার, বিভিন্ন ধরনের যে রেপেলেন্টসগুলো আছে, মসকিউটো রেপেলেন্টস বা ক্রিম আমরা বলি, সেইগুলো কি আসলে ব্যবহারে আপনারা সাজেস্ট করেন কিনা? রিপেলেন্টও অনেক উপকার হবে, কারণ মশা তো খালি জায়গাতেই তো কামড় দিবে, আমার শার্টের প্যান্টের উপর দিয়ে তো কামড় দিবে। শিশুদের ক্ষেত্রে বোধহয় এটি ভালো। শিশুদের ক্ষেত্রে তো আরো ভালো, ওরা তো কাপড় চোপড় ছাড়াই থাকে, পুরো বডিটাই এক্সপোজ থাকে। তো সেই জন্য যদি এই সমস্ত এরিয়াতে রিপেলেন্ট ইউজ করা হয় তাহলে তো মশার কামড় থেকে সে সেফ থাকবে। অর্থাৎ এটিও উপকারী। এটাও উপকারী। আচ্ছা স্যার, আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে আমরা বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ আমাদের দর্শকদের দেখিয়ে থাকি, সেটি এখন দেখে আসবো। সুপ্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের এ পর্যায়ে চলুন দেখে নেই খাদ্যের বিভিন্ন পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। ডেঙ্গু জ্বরে যে খাদ্যাভ্যাস, সেই খাদ্যাভ্যাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাদের ডেঙ্গু হয়ে গিয়েছে তারা অলরেডি জানেন ডেঙ্গু জ্বরে কতটা ক্লান্ত হয়ে যান। আমাদের চারপাশে করোনা নিয়ে এখনও আমরা আতঙ্কিত, তবে ডেঙ্গুর প্রভাব কিন্তু কমেনি। ডেঙ্গু নিয়ে অনেক সচেতন থাকতে হবে। স্বাভাবিক জীবনযাপনের জন্য আপনাদের সবাইকে বলবো যে ডেঙ্গুর ব্যাপারে আপনারা সবাই জানেন যে ডেঙ্গুর পানি যদি জমে থাকে সেই পানিতে ডেঙ্গি হয়। আপনি যদি ময়লা আবর্জনা থাকে ঘরের চারপাশে তাহলে কিন্তু মশা আসতে পারে, এবং সন্ধ্যার পরে জানালাগুলো আটকে রাখবেন যাতে আপনি কোনোভাবেই ডেঙ্গুর মশা দ্বারা আক্রান্ত না হন। এবার আসেন, ডেঙ্গু জ্বর যদি হয়ে যায় তাহলে আপনার হোম রেমেডি কী হবে, কী ধরনের খাবার আপনি খাদ্য তালিকায় রাখবেন। খেয়াল রাখতে হবে প্রত্যেকটি জ্বরে আপনার ওজনের 7 কিলো ক্যালোরি করে কিন্তু আপনার কিলো ক্যালোরি
প্রত্যেকটা মানুষের জন্য বেড়ে যায় জ্বর হলে। যতটা খাবার খাচ্ছিলেন তার সাথে ক্যালোরি বাড়িয়ে দিতে হবে। আপনি তো এমনি খেতে পারছেন না, তাহলে খাবার কিভাবে খাবেন? জ্বরে মুখের রুচিটা কমে যায়। সেক্ষেত্রে আপনাকে বলবো বারে বারে খাবার খেতে হবে, লিকুইড জাতীয় খাবারগুলো খেতে হবে, ফ্লুইডের পরিমাণ বাড়িয়ে দিতে হবে। বিকজ যদি আপনি ডিহাইড্রেটেড হয়ে যান, জ্বরে যদি আপনি খাবার না খেতে পারেন, তাহলে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আরও ধীরে ধীরে কমে যাবে এবং আপনি দ্রুত সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থর পরিমাণ আরও বেড়ে যাবে। এক্ষেত্রে প্রোটিনের রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে। যাদের ডেঙ্গু আছে বা ডেঙ্গু হয়েছে তাদের ক্ষেত্রে ভিটামিন সি রিকোয়ারমেন্টটাও বেড়ে যায়। যদি মেইন মিল খেতে না পারেন তাহলে ছোট ছোট করে 2 থেকে 2.5 ঘন্টার গ্যাপে একটু লিকুইড ফর্মেট খাবারগুলো রাখেন, যাতে করে আপনার যেই অপর্যাপ্ত ক্যালোরিগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। আপনি প্রত্যেকদিন আপনার খাদ্য তালিকায় চিকেন স্যুপ রাখবেন, তার ভিতরে অবশ্যই যেন গার্লিক ক্লোভস থাকে অথবা আপনি জিঞ্জার যেন থাকে, সেটি অবশ্যই দেখতে হবে। তাছাড়া আপনি খেতে পারেন পমিগ্রেনেট জুস, অরেঞ্জ জুস, মাল্টা জুস, এইগুলো আপনার খাবারের তালিকায় রাখলে তার ভিতরে আপনার প্লাটেলেট কাউন্ট যদি কমও থাকে ইনক্রিজ হয়ে যাবে। এছাড়া আপনি প্রত্যেকদিন আবার আপনার খাদ্য তালিকায় ইলেকট্রোলাইটস ব্যালেন্স রাখার জন্য কোকোনাট ওয়াটার বা ডাবের পানি রাখতে পারেন। ডাবের পানি খেলে আপনি যদি দুর্বলতাও অনুভব করেন তাহলে সেই ডাবের পানিতে ইলেকট্রোলাইট সোডিয়াম অ্যান্ড পটাশিয়াম বোথ কিন্তু রেস থাকে ডাবের পানিতে, আপনি শারীরিকভাবে বেটার ফিল করবেন। আপনি আপনার খাদ্য তালিকায় প্রত্যেকদিন একটু মেথি পানি রাখতে পারেন। মেথি পানি কি করবে? আপনার যদি প্লাটেলেট কাউন্ট কম থাকে সেটাও ইনক্রিজ করে দিবে। এছাড়া আনতে পারেন পালং শাক। পালং শাক বা স্পিনাচ আপনি স্যুপ করে খেতে পারেন, একটু সালাদের মধ্যে দিতে পারেন, এর সাথে একটু নাটস নিতে পারেন, একটু মিক্সড করে আপনি যদি ওই যে আনারের কথা বলেছিলাম জুস, আনারের যদি জুস না নিয়ে আপনি যদি আনারটাকে সরাসরি নিয়ে নেন, একটু ফ্রুট সালাদ করে, ফ্রুটস সালাদ অ্যান্ড ফ্রুটস মিক্স সালাদটা কিন্তু অনেক ভালো কাজ করে আপনার ডেঙ্গু পেশেন্টের জন্য। এতে মুখের রুচিটা ব্যাক করে, এর ভিতরে ভিটামিন এ থাকে, আয়রন থাকে, আপনার ভিটামিন সি থাকে। সবশেষে খাবারের মধ্যে আপনি অবশ্যই লেবু এবং আমলকিটা যোগ করবেন, কেননা ভিটামিন সি যদি আপনার কম থাকে তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা তো কমে যাবেই, প্লাটেলেট কাউন্টও বাড়ার সুযোগ কম থাকে। এছাড়া আপনি যেটা খেতে পারেন সেটা হলো ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবার। ভিটামিন বি কমপ্লেক্সযুক্ত খাবারের জন্য আপনি ভাতটাকে একটু রেড করে নিতে পারেন, মানে চালটা যদি আপনি লাল চালের আটা বা লাল চালের যদি ভাত এগুলো যদি খাবারে নিয়ে আসতে পারেন তাহলে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে কিন্তু আপনার দুর্বলতা ফিল হয়, দুর্বলতা ভিটামিন বি কমপ্লেক্স দূর করে দিবে। ডেঙ্গু পেশেন্টের জন্য এটি খুব ভালো কাজ করবে আশা করা যায়। যদি সব মিলিয়ে আপনি আপনার পেটের যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে, যদি দুধ হজম করতে পারেন তাহলে খাবারের তালিকায় একটু দুধ রাখেন, কেননা দুধ আপনি সুষম ফুডের ভিতরে একটি সবচেয়ে আদর্শ খাবার আমরা বলে থাকি। দুধের ভিতরে একটু টার্মারিক যদি ইনক্লুড করে রাখেন, হলুদ, তাহলে আপনার দুর্বলতার সাথে সাথে আপনার প্লাটেলেট কাউন্টটাও বেড়ে যাবে এবং আপনি সুস্থ অনুভব করবেন আশা করি। স্যার, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে আছি। সবশেষে আমাদের দর্শকদের জন্য আপনার বিশেষ কোনো পরামর্শ রয়েছে কিনা? পরামর্শ একটি, যে পেশেন্টকে নিজে এবং তার পরিবারের অন্য সবাইকে সচেতন থাকতে হবে, মশারি টানাইতে হবে। মশা তো আর তো দেখা যায় না, মশা একটা কামড় দিলেই যেহেতু অসুখটা হইতে পারে, মশারি ইউজ করতে হবে এবং যখনই অসুস্থ হবে তখন চিকিৎসা নিতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনার এই মূল্যবান কিছু উপদেশের জন্য এবং আমাদের অনুষ্ঠানে এসেছেন এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল ডেঙ্গু জ্বর চিকিৎসা ও তার প্রতিরোধ নিয়ে। আশা করছি এই তথ্যগুলো আপনাদের অনেক অনেক কাজে আসবে। চলুন এ পর্যায়ে দেখে নেই কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। এইজিং প্রসেস পুরো শরীরেই হয়, আমাদের বডি এবং মাইন্ডে, এবং সেই সাথে হয় আমাদের হেয়ার, এবং হেয়ারের যে স্কিন সেটিকে আমরা স্ক্যাল্প বলি। আর দর্শকের শুনে হয়তো অবাক হবে, এই স্ক্যাল্প এইজিং বা হেয়ার এইজিং এতটাই ফাস্ট, এটি আমাদের বডির স্কিনের থেকে 12 গুণ এবং আমাদের ফেসের স্কিনের থেকে 6 গুণ বেশি। আচ্ছা, অনেকেই ভাবে যে স্ক্যাল্প এইজিং বা হেয়ার এইজিং মানে হচ্ছে চুল পেকে যাওয়া, এটি একটি সাইন। হ্যাঁ, এটি একটি অংশ, কিন্তু এছাড়াও আরও অনেক ধরনের পরিবর্তন হয় এই এইজিং প্রসেসে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের প্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে। আল্লাহ হাফেজ।